শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি অলৌকিক সত্য ইউটিউব চ্যানেলে। আজকের ঘটনাটি আমাদের পাঠিয়েছেন ডক্টর রাহাত, ঢাকা উত্তরা থেকে। তিনি নিজের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছেন এবং আমি তার কথাগুলোই আপনাদের সামনে তুলে ধরব। তাই আপনারা আরেকটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এই ঘটনায় আছে রহস্য, ভয়ের ছোঁয়া আর এক অপরিচিত জগতের আলিঙ্গন। রাতের এই গভীর নীরবতায় আপনি শুনছেন অলৌকিক সত্য। ঘটনায় যাওয়ার আগে আপনাকে বলতে চাই, আপনিও যদি চান যে আপনার অথবা আপনার আশেপাশে কারো সাথে ঘটে যাওয়া কোনো সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন, তাহলে আমাদের লিখে পাঠাতে পারেন ইমেইলে। আর যদি চান আপনার কথা যেন সরাসরি দর্শক শুনতে পায়, তাহলে রেকর্ড করেও পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস অলৌকিকসত্য@gmail.com। ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেল অ্যাড্রেস দেয়া আছে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ঘটনা। আমার নাম ডক্টর রাহাত। ঢাকার এক বড় হাসপাতালে কর্মরত থাকার পর গত বছরের শেষ দিকে আমাকে একটি গ্রামীণ হাসপাতালে বদলি করে দেওয়া হয়। গ্রামের নাম চাঁদপুর। বরাবরই শহরের শব্দকুল থেকে একটু দূরে থাকতে ভালোবাসি, তাই প্রথমে ভালোই লাগলো। কিন্তু গ্রামে পৌঁছে দেখলাম সবকিছুই খুব আলাদা। চাঁদপুর গ্রামটা প্রকৃতির মাঝে একা একটি নিভৃত কোণ। চারপাশে সবুজ মাঠ আর পুরনো পাকা রাস্তা। গ্রামের মানুষগুলো শান্ত, বেশ মৃদু স্বভাবের, কিন্তু আমি লক্ষ্য করলাম তাদের চোখে এক অজানা কেমন বিষণ্ণতা ছিল। আমি চাঁদপুর হাসপাতালের পুরনো ভবনে উঠলাম। বিল্ডিংটা বেশ জীর্ণ, দেয়ালে ছোপ ছোপ দাগ আর ছাদে একাধিক ফাটল। রাতের অন্ধকারে ওই বিল্ডিং দেখতে একদম বেহাল, কিন্তু হাসপাতালের ভেতরের আবহাওয়াটা ছিল আরও অদ্ভুত। মৃদু বাতাস বইছিল আর এক ধরনের নীরবতা ছিল, যেন সময় থেমে গেছে। প্রথম দিন আমার সঙ্গে পরিচয় হলো হাসপাতালের ড্রাইভার রশিদ ভাইয়ের। সে লোকটা খুবই সহজ সরল, কিন্তু মুখে কেমন যেন একটা ধোঁয়াটে ভাব, যেন কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। তিনি আমাকে প্রথম দিনই সতর্ক করে বললেন, স্যার, রাতে অ্যাম্বুলেন্সটা নিয়ে একটু সতর্ক থাকবেন। আমার মনে প্রশ্ন উঠল, কেন রশিদ ভাই আর কিছু বললেন না, শুধু এটুকুই কেন বললেন? তবে রাতেই আমি বেশ বুঝতে পারলাম। রাতে অন্ধকার, হাসপাতালের কোলাহল শান্ত। আমি তখন নিজের রুমে ঘুমাতে যাচ্ছিলাম। রাত প্রায় 2টা বেজে চলেছিল। হঠাৎ শুনতে পেলাম একটি অদ্ভুত শব্দ, এক ধরনের যান্ত্রিক আওয়াজ, যেন কেউ গাড়ির ইঞ্জিন চালু করেছে। জেগে উঠে জানালার দিকে তাকালাম। বাইরে হাসপাতালের অ্যাম্বুলেন্সটি অজান্তেই নিচ থেকে স্টার্ট হয়ে গেটের দিকে ধাবিত হচ্ছিল। আমি প্রথমে অবাক, তারপর একটু ভয় পেলাম। রশিদ ভাই তো ঘুমিয়েই আছেন, কিন্তু গাড়িটি কিভাবে চলতে পারে? আমি দৌড়ে নিচে নেমে গেটের সামনে দাঁড়ালাম, কিন্তু গেট তখন বন্ধ। অ্যাম্বুলেন্সটি যেন নিজের ইচ্ছে মতো গেট খুলে বেরিয়ে যেতে চাচ্ছে। তখনও আমি গাড়ির সামনেই দাঁড়িয়ে আছি। বুঝলাম কিছু একটা ঠিক নেই। সেই রাত থেকে শুরু হলো আমার ভয়ানক অভিজ্ঞতার প্রথম অধ্যায়। পরের দিন সকালে রশিদ ভাইয়ের কাছে এই ঘটনার কথা বলতেই তিনি হকচকিয়ে বললেন, স্যার, এই অ্যাম্বুলেন্স অভিশপ্ত। পূর্ণিমার রাতে এটা নিজের ইচ্ছায় চলে যায়। বহু মানুষ এটাকে দেখেছে। গ্রামের লোকজনের বিশ্বাস ছিল এই অ্যাম্বুলেন্সটি মৃতদের আত্মার বাহক। যারা শান্তি পায়নি তারা রাতে এই গাড়ির মাধ্যমে হাসপাতাল থেকে বেরিয়ে যায় তাদের শেষ যাত্রায়। আমি যদিও বিজ্ঞানমনস্ক, তবে সে রাত থেকে আমার মনে কৌতূহল আর ভয় দুটোই জমা হতে শুরু করলো। সন্ধ্যায় ধীরে ধীরে ছায়া নেমে আসছিল চাঁদপুর গ্রামে। গ্রামটি যেন এক নিস্তব্ধ, অস্বস্তিকর পরিবেশে ডুবে যাচ্ছিল। পাখিদের ডাকও যেন এবার এক অদ্ভুত বিষণ্ণতায় গা ছমছম করে তুলছিল।
বাতাসে শীতের ছোঁয়া, কিন্তু কাঁপন ছিল এক অদ্ভুত রকমের। শুধুমাত্র ঠান্ডা নয়, যেন শরীর ছুঁয়ে যাওয়া কোনো অদেখা আতঙ্ক। আমি হাসপাতালের অফিসের ভেতরে বসেছিলাম, কিন্তু আমার মন আর স্থির ছিল না। রাতে যে অভিশপ্ত অ্যাম্বুলেন্সটি নিজে নিজেই বেরিয়ে গেছে, তার কথা বারবার মাথায় ঘুরপাক খাচ্ছি তার কথা বারবার মাথায় ঘুরপাক খাচ্ছিল। কথাটা অবাস্তব মনে হলেও আমার বাস্তবতা বোধ আমাকে এই সত্য অনুসন্ধানে নিয়ে এসেছে। গ্রামের বয়স্ক হান্নান চাচার বাড়ির দিকে রওনা দিলাম। রাস্তা চলার সময় চারপাশে ছোট ছোট কুটির, ডোবা আর নালা এবং নরম কাদার পথ যেন আরও ম্লান করে তুলেছে। পথের ধারে মাটির ঢিবি আর পুরনো গাছের ছায়ায় যেন কেউ মুচকি হেসে তাকাচ্ছে। হান্নান চাচার দরজায় ঠকাঠকি করে ভেতরে ঢুকতেই আমি দেখলাম তার চোখে ছিল গভীর বিষণ্ণতা, আর মুখে আঁকা ছিল বছরের ক্লাস। চা নিয়ে বসে তিনি বলতে শুরু করলেন, ডাক্তার সাহেব, এই গ্রাম আর হাসপাতাল শুধু মাটির বাড়ি নয়, এখানে অনেক কিছু চাপা আছে যা চোখে দেখা যায় না। 10 বছর আগে যে দুর্ঘটনা ঘটে গেল, সে স্মৃতি আজও কাটে না। চাচার কণ্ঠে যেমন ভীতির ছাপ, তেমনি ছিল এক ধরনের নীরব ক্রন্দন। সেই রাতে ওই মাইক্রোবাসে যেসব মানুষ ছিল, তারা সবাই নাট্যদলের সদস্য। সবার স্বপ্ন ছিল বড় হয়ে অভিনয় করে নাম করা, কিন্তু হঠাৎ দুর্ঘটনাটি সব মুছে দিল। তিনি একটু থেমে পড়লেন। দুর্ভাগ্যবশত তাদের দেহগুলো হাসপাতালে আনার পর প্রশাসনিক ব্যর্থতায় সঠিক যত্ন নেওয়া হয়নি, কোনো পবিত্র কবরস্থান দেওয়া হয়নি। তাদের আত্মারা তাই এখনও ঘুরে ফিরে শান্তি খুঁজে বেড়ায়। এসব শুনে আমার হৃৎপিণ্ড যেন থেমে যেতে চাইল। তার কথা যেন আমার মনের ভেতর একটা শীতল বাতাস বইয়ে দিল। এই বাতাস শুধুমাত্র বাইরে নয়, আমার ভেতরের গভীর অন্ধকারেও প্রবেশ করল। গ্রামের লোকজন এই ঘটনা নিয়ে কথা বলতে ভয় পায়, হান্নান চাচা বললেন, কারণ তারা জানে ওই আত্মারা রাগান্বিত। কেউ একা রাতে বাইরে যায় না, সবাই অ্যাম্বুলেন্সের পাশ কাটিয়ে চলে। পূর্ণিমার রাতে সেটা তো একেবারেই নিষেধ। আমি ভাবলাম, কিভাবে এই ভয়ের বৃত্ত ভাঙব, কিভাবে শান্তি দেব তাদের। রাত তখন গভীর, আকাশে মেঘ জড়ো, চাঁদ নিজেকে লুকিয়ে রেখেছে। হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে আমি অ্যাম্বুলেন্সটির অপেক্ষা করতেছিলাম। মনে হচ্ছিল সময় যেন থেমে গেছে। চারপাশে এক অদ্ভুত নীরবতা, যেখানে আমার শ্বাস প্রশ্বাসের শব্দও যেন অনেকটা উঁচু হয়ে শুনতে পাচ্ছি। হঠাৎ দূরে রাস্তার কোণে সেই পুরনো অ্যাম্বুলেন্সের লাল হালকা আলো জ্বলে উঠল। গাড়িটা ধীরে ধীরে গিয়েছিল গ্রাম থেকে অনেক দূরে একটা পরিত্যক্ত কবরস্থানের দিকে। আমার ভেতরে কৌতূহল আর ভয় মিশ্রিত হয়ে এক আশ্চর্যের সৃষ্টি করল। সেখানে পৌঁছে দেখি কবরস্থানের চারপাশে শুকনো গাছপালা, যা বছরের পর বছর তেমন কোনো মানুষের স্পর্শ পায়নি। মাটি খোলা, কিছু কবর অর্ধেক ঢেকে আছে মাটির নিচে, আবার কিছু সম্পূর্ণ উন্মুক্ত। বাতাসে ভেসে আসছিল কাদা, শুকনো পাতা আর অজানা কোনো গন্ধ। আমি দম নিতে পারছিলাম না। হঠাৎ দেখি কয়েকটি ছায়া কবরের পাশে দাঁড়িয়ে আছে। অন্ধকারের মধ্যে ছায়াগুলো যেন মানুষের আকৃতির। তাদের এক মহিলার ছায়া ধীরে ধীরে আমার দিকে তাকিয়ে বলল, আমরা এখনো নিজের কবর চাই, ঘর চাই, শান্তি চাই। আমার হাত কাঁপতে শুরু করলো, গলা শুকিয়ে গেল, কিন্তু চোখ ফেরানো কঠিন হয়ে পড়ল। আমি তাদের বললাম, আমি আমি আপনাদের সাহায্য করব, শান্তি দেব। তাদের দৃষ্টিতে ছিল ব্যথা, অপেক্ষা আর অনুরোধ।
রাতের নিস্তব্ধতা যেন আরও গা ছমছম করে তুলল। আমি জানতাম এই আত্মারা আমার সাহায্য ছাড়া আর কখনো মুক্তি পাবে না। আর রাতের সেই ভয়াবহ মুহূর্তগুলো আমার মনে আজ স্পষ্ট। গভীর অন্ধকার, নিস্তব্ধতা আর সেই নিঃশব্দ কান্নার প্রতিধ্বনি যেন আমার হৃদয় ছুঁয়ে যায়। আমি জানতাম এই ভয় আর নির্দয়তা শুধু আমার নয়, পুরো গ্রাম জুড়ে ছড়িয়ে আছে। গ্রামের মানুষজনের মুখে ভয়ের কথা শুনতাম প্রতিদিন। অনেকেই রাতেই ঘর থেকে বের হতেন না। হাসপাতালের আশেপাশে কোনো আলো জ্বালানো হতো না। কেউ কারোর সাথে কথা বলতেও ভয় পেত। চোখের সামনে আত্মারা ঘুরে বেড়াচ্ছে বলে যাদের বিশ্বাস, তাদের মন মানসিকতা কিভাবে টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। আমি বুঝতে পারলাম ভয়ের বৃত্ত ভাঙতে না পারলে এই অভিশপ্ততা কাটবে না। আমার মনে সেই গভীর দায়িত্ববোধ জাগলো। আমি সঙ্গে সঙ্গে গ্রামবাসীদের কাছে গেলাম। চেয়ারম্যান সাহেবের ঘরে এক সন্ধ্যায় সবাই জমায়েত হয়েছিল। ঠান্ডা বাতাস বইছিল। জানালা দিয়ে কর্কর শব্দ হচ্ছিল। মুখে মুখে ভয়ের কাহিনী, কান্না আর গলাগুলিতে ভরা। তাদের চোখে অদ্ভুত এক আশঙ্কা আর আশা মিশ্রিত। আমি বললাম, ভয় পেলে চলবে না। আমরা সবাই মিলে যদি তাদের শান্তি দিতে পারি, তাহলে এই অভিশপ্ততা দূর হবে। গ্রামের ইমাম সাহেব যোগ দিলেন। ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে আত্মাদের শান্তি দেওয়া আমাদের কর্তব্য। পরের কয়েকদিন গ্রাম জুড়ে প্রস্তুতি শুরু হলো। হাসপাতালের কর্মীরা, স্থানীয় লোকজন সবাই মিলে কবরস্থান পরিষ্কার করতে লাগলো। দাদা দাদির হাতের তৈরি ছোট ছোট নাম ফলক তৈরি হলো, যা কবরের মাথায় বসানো হবে। গ্রামের বুড়োরা তাদের পুরনো অভিজ্ঞতা শেয়ার করলো, কিভাবে মরে যাওয়া আত্মাদের শান্তি দেওয়া যায়। কোরআন পাঠ, মিলাদ, দোয়া আর দান দিয়ে। আমি প্রতি সন্ধ্যায় কবরস্থানে গিয়ে মোনাজাত করতাম, যেন আত্মারা শান্তি পায়। রাতের অন্ধকারে কবরস্থান থেকে হঠাৎ ঠান্ডা বাতাস বইত। বাতাসের সঙ্গে কাঁপুনি এসে শরীর জুড়ে ছড়িয়ে পড়ত। কিন্তু এবার তা ভয়ের নয়, বরং শান্তির বার্তা নিয়ে আসত। এক সন্ধ্যায় আমরা মসজিদে মিলাদ আয়োজন করলাম। গ্রামের পুরুষ, নারী, শিশু, বৃদ্ধা সবাই মিলিত হয়েছিল। বাতাসে ছিল কোরআন তেলাওয়াতের মিষ্টি শব্দ, চোখে অশ্রু আর হৃদয়ে এক গভীর শান্তির আবেগ। মিলাদের পর রাতের সেই অভিশপ্ত অ্যাম্বুলেন্স আর কখনো চালু হয়নি। হাসপাতালে ফিরে এসে আমি অনুভব করলাম এক নতুন জীবনের। গ্রামবাসীর মুখেও হাসি ফিরেছে। তারা আবার নিজেদের জীবনে ফিরে এসেছে। গ্রামের লোকেরা আমাকে বলল, ডাক্তার সাহেব, আপনি আমাদের রক্ষা করলেন। আমি জানি সত্যি এই শান্তির পেছনে ছিল সম্মান আর মানবতার শক্তি। অনেক সময় আমরা মরে যাওয়া আত্মাদের সম্মান দিতে ভুলে যাই। তাদেরও অধিকার আছে শান্তিতে বিশ্রাম নেওয়ার। শ্রোতা বন্ধুরা, এই ঘটনায় আমরা বুঝতে পারি যে শুধু ভৌতিক ঘটনা বা অদৃশ্য শক্তির ভয়ে নিজেকে আটকে রাখা ঠিক নয়। জীবনের যত সম্পর্ক, যত বৃত্তান্ত আমাদের চারপাশে লুকিয়ে থাকে, সেগুলোকে সম্মান এবং মানবীয় দৃষ্টিতে দেখা জরুরি। মৃতপ্রায় আত্মারা শান্তি পেতে চায়। আমাদের যত্ন আর শ্রদ্ধা তাদের মুক্তির চাবিকাঠি হতে পারে। তাই ভয়কে পরাস্ত করে ভালোবাসা আর সহানুভূতির হাত বাড়ান। কারণ সত্যিকারের শান্তি আসে সম্মানের মধ্য দিয়ে। আপনারও যদি এমন কোনো অভিজ্ঞতা থাকে, আমাদের শেয়ার করুন। কারণ গল্পগুলোই আমাদের জীবনকে আরও অর্থবহ করে তোলে। সতর্ক থাকুন, কিন্তু ভয়কে নিজেকে আবদ্ধ করতে দিবেন না। শুভরাত্রি।